আচ্ছা, গত ক্লাসে আমরা বিয়োগ, গুণ এবং গুণের সাথে বিয়োগের সূত্র আমরা দেখছি, তাই না? আমাদের গত ক্লাসের বিষয় ছিল কস্ট শিট এবং ইনভেন্টরি শিট। আজকে আমরা দেখব স্যালারি শিট এবং ফাইন্ড আউট স্পেসিফিক অ্যামাউন্ট, এই দুইটা বিষয়। স্যালারি শিট এবং ফাইন্ড আউট স্পেসিফিক অ্যামাউন্ট। স্যালারি শিটের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হলো কোনো পরিমাণের উপর কিভাবে নির্দিষ্ট হার অনুসারে বের করতে হয়, পরিমাণকে কিভাবে নির্দিষ্ট হার অনুসারে বের করতে হয়। তো এটা হলো আমাদের প্রথম আলোচনার বিষয়, যেটা আমরা স্যালারি শিটের মধ্যে দেখব। আমাদের এখানে যে বিষয়গুলি আছে, নেম, বেসিক, হোম রেন্ট, মেডিকেল, ট্যাক্স, টোটাল স্যালারি, এগুলো হলো বিষয়। আর এগুলোকে ডাটা এন্ট্রির ভাষায় বলা হয় ফিল্ড নেম। ফিল্ড নেম। আমাদের স্যালারি শিট করতে গেলে অবশ্যই নাম লাগবে, নামের পাশাপাশি শ্রমিকের বেতন লাগবে, তাই না? তারপর যদি প্রতিষ্ঠান বাড়ি ভাড়া দেয় থাকবে, বাড়ি ভাড়াটা নির্দিষ্ট হারে আসবে বেতনের উপরে। মেডিকেল, চিকিৎসা ভাতা যদি দেয় সেটাও বেসিকের উপরে বের করতে হবে। ট্যাক্স, সেটা আপনার কাছ থেকে নিবে, এটাও বেসিকের উপরে আসবে। এরপরে সে টোটাল স্যালারি কত পাবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা যে সূত্রটা শিখব, দুইটা সূত্র, একটা হলো নির্দিষ্ট হার ব্যবহার করে অ্যামাউন্ট বের করা, আর একটা হলো যোগের সূত্র ব্যবহার করা। লাস্টে একটু চাপাবেন, যোগের সূত্র ব্যবহার করা। ঠিক আছে, যোগের সূত্র কিভাবে ব্যবহার করতে হয়। এক্সেল এর মধ্যে যোগের সূত্রটা অনেক বেশি প্রয়োজন হয়। যেমন আপনি গত ক্লাসে জিজ্ঞেস করছিলেন যে যদি আমি মোট নামাইতে চাই তাহলে সেটা কিভাবে নামাবো, আজকে সেই বিষয়টা আমাদের সামনে আসবে। প্রথমে আমরা যেটা দেখব কিভাবে নির্দিষ্ট হারের উপর ভিত্তি করে একটা নতুন পরিমাণ বের করতে হয়। এখানে দেখেন একটা পয়েন্ট ব্যবহার করা হয়েছে, এটা হলো নির্দিষ্ট হার। বাড়ি ভাড়া পাবে 0.4 হারে, বাড়ি ভাড়া পাবে 0.4 হারে, অর্থাৎ 40%। 0.4 মানে কি 40%। ঠিক আছে, 0.4 পয়েন্টের পরে সংখ্যা ব্যবহার করা মানে যে কথা সরাসরি সেটাকে পার্সেন্ট দেওয়া একই কথা। এখানে 0.4 মানে 40%। ঠিক আছে, আর যদি 0.04 থাকতো তাহলে কত হইতো, 4%, 4%, সেক্ষেত্রে কমে যাবে, তাই না? তো এই যে আমরা হোম রেন্ট 0.4 বের করব, যে বাড়ি ভাড়া যদি 0.4 হয় তাহলে বেসিক 5,000 টাকার উপরে কত টাকা আসবে বাড়ি ভাড়া, এটা বের করা যাবে না? হ্যাঁ, বুঝতে আমার কথা? যদি বলা হয় যে এখানে বাড়ি ভাড়া বের করতে হবে, বেতনের উপরে ভিত্তি করে বাড়ি ভাড়া বের করতে হবে, যে তাকে বাড়ি ভাড়া কত দেওয়া হবে। হ্যাঁ, বেতনের সাথে অতিরিক্ত তাকে আরো কত টাকা দেওয়া হবে, বুঝা গেছে? পার্সেন্ট উল্লেখ করা থাকবে যে এত পার্সেন্ট সে বাড়ি ভাড়া পাবে। তাহলে বাড়ি ভাড়াটা কত আসবে সেটাই আমাদের বের করতে হলে বেসিকের সাথে হোম রেন্টের পার্সেন্টটাকে গুণ করতে হবে। যদি আমরা এখানে 40% দেই তাহলে গুণ হয়ে ভাগ হয়ে যাবে, গুণ হয়ে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, 4 দিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে না? বুঝেন নাই? তাহলে এখানে 5,000 টাকার উপরে কত আসবে, এটার সূত্রের বিষয়টা হলো বেসিক ইনটু
স্পেসিফিক অ্যামাউন্ট, স্পেসিফিক পার্সেন্ট, বেসিক ইনটু স্পেসিফিক পার্সেন্ট বা অ্যামাউন্ট ইনটু স্পেসিফিক পার্সেন্ট, ঠিক আছে, ইকুয়াল টু হোম রেন্ট। যদি বাড়ি ভাড়া বের করতে হয় তাহলে বেসিকের উপরে নির্দিষ্ট হারটা গুণ দিলেই বাড়ি ভাড়া বের হয়ে যাবে। তাহলে এখানে আসলো 2000 টাকা। আর এখানে যদি আমরা শুধু একটা জিরো বসায় দিই তাহলে আসছে 200 টাকা, তাহলে 4%-এ চলে আসলো। আবার যদি মনে করেন এখানে আমরা 40% দিয়ে দিই তাহলেও 2000 টাকা আসবে। ঠিক আছে, বুঝা গেছে? মেডিকেল ঠিক একই নিয়মে, ট্যাক্সও একই নিয়মে, ট্যাক্সও বেড়েছে একই নিয়মে। একজন ব্যক্তির হিসাব আমরা করতেছি, এই হিসাবের মধ্যে স্যালারি শিটের মধ্যে আপনার বোনাস, ওভারটাইম, অ্যাডভান্স, হ্যাঁ, এগুলি সব উল্লেখ থাকবে। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে তার বেতনটা বের করা যায়, সে বেতনটা কত নেবে মাস শেষে। এখানে তিনটা আমাদের যোগ হবে, বেসিক, হোম রেন্ট, মেডিকেল, কারণ এই তিনটাই সে পাবে। তিনটাই কি সে পাবে, আর ট্যাক্সটা সে দিবে, তাই না? তাহলে এই তিনটা আমাদের যোগ করতে হবে, এই তিনটা যোগ করতে হবে, বেসিক প্লাস হোম রেন্ট প্লাস মেডিকেল মাইনাস ট্যাক্স। এখন কি আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে লিখবেন? 5000 যোগ 2000 যোগ 1000, অর্থাৎ সেল নাম্বারগুলো আপনি দিলেন, যেমন B16 প্লাস C16 প্লাস D16 মাইনাস E16, এভাবে লিখবেন? দরকার নাই, ওভাবে আমাদের দরকার নাই। আমাদের কি করতে হবে? যোগের সূত্র ব্যবহার করতে হবে। এখন আপনার এমন একটা বিষয় আসলো যে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, এখানে মনে করেন 1000 শ্রমিক আছে, এখন তাদের টোটাল বেসিক কত আসে মাস শেষে, দেখা হলো যে বেতন হিসেবে কত টাকা তাদেরকে দেওয়া হয়, তাহলে এটা মোট নামাতে হবে না? এখন 1000টা সেল নাম্বার কি আপনি একটা একটা করে লিখবেন? অনেক সময় সারাদিন লাগবে লিখতে। তো সেখানে একটা যোগের সূত্র আছে, মুহূর্তের মধ্যে সেটা হয়ে যাবে। ওই সূত্রটা আমরা এখন দেখব। যোগের সূত্র লেখার নিয়ম হলো, প্রথমে সমান চিহ্ন দিয়ে সাম লিখতে হবে, সাম মানে যোগ, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যেই সেল নাম্বার থেকে যোগ শুরু হবে সেই সেল নাম্বারটা লিখতে হবে, মাঝখানে একটা ইস্টু দিবেন, এটাকে বলা হয় ইস্টু সাইন ম্যাথমেটিক্যাল ভাষায়। আর আপনার এটা হলো যেটা আমরা কোলন দেখছি, শিপ ধরে দিলেই আসবে, সেমিকোলন, টাইপে প্র্যাকটিসের সময় সেমিকোলন যে করছি ওটাকে শিপ ধরে দিলেই কোলন চলে আসবে, এটাকে বলা হয় ইস্টু। দেওয়ার পরে যেই পর্যন্ত যোগ করবেন, অর্থাৎ লাস্ট সেল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, লাস্ট সেল নাম্বার, ঠিক আছে, একদম লাস্ট সেল নাম্বার। আপনি 1 নাম্বার সেল যোগ দিবেন বা 2 নাম্বার সেল থেকে যোগ শুরু হবে, ঠিক আছে, 1000 সেল নাম্বার পর্যন্ত। তো আপনি এখানে মনে করেন দিয়ে দিলেন B2 is to B1000, B2 is to B1000। তাহলে যে is to দেওয়ার কারণে আপনার মাঝখানে আপনার সেই 999টা সেল চলে আসবে, 998টা সেল চলে আসবে। যেমন এখানে কিন্তু আমরা দুইটা সেল লিখছি, B16 এবং D16, C16 কিন্তু লিখি নাই, লিখছি, এই is to দেওয়ার কারণে সেই C16টা ভিতরে চলে আসছে, আসছে না? এরপর আমরা মাইনাস দিয়ে কি করছি, মাইনাস ট্যাক্সটা দিয়ে দিছি, এটা মাল্টিপল ফর্মুলা। বুঝতে পারছেন যোগের নিয়মটা? এখন দেখেন, তাহলে 5 আর 3 8000 টাকা সে পাবে, আর ট্যাক্স বাদ দিলে সে 7500 টাকা নিয়ে যাবে। বুঝা গেছে? এখানে টোটালটা আমরা কিভাবে নামাবো দেখেন, আমি দেখাই দিই, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, এই সেল নাম্বারটা কত আসবে ক্লিক করেন, চলে আসবে, ইস্টু দিলে আপনার সেল নাম্বারটা আবার আসবে, এটা আপনি মুছে দিবেন, লাস্ট সেল নাম্বারটা লিখে দেন, ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, এন্টার দিলেন, টোটাল চলে আসে 26000 টাকা। এখন আপনি এটাকে না লিখে, যোগ না লিখে কিভাবে করবেন? এই যে এখানে দেখেন একটা অটো সামের সাইন আছে, আছে না? এখানে ক্লিক করবেন, সূত্রটা নিজে নিজে নিয়ে নেবেন। এটা কখন আসবে? যখন হিসাবটা ধারাবাহিক হবে, মাঝখানে আর কিছু থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এখানে অটো সামের দিলেই চলে আসবে, এটা শুধু যোগের ক্ষেত্রে। এখন আপনি এইখানে যদি অটো সামের চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু সেই যে ট্যাক্স যেটা বাদ যাওয়ার কথা এটা সহ নিয়ে নেবে কিন্তু,
এটা সহ কি নিয়ে নিবে না? তো এভাবে করলে হবে? এই অটো সামটা ব্যবহার করতে হবে শুধুমাত্র যোগের মোট যোগটা নামানো হবে যেখানে, মোট যোগটা সেই যেখানে নামানো হবে শুধু সেইখানে, হ্যাঁ টোটালটা যেখানে নামানো হবে। বুঝা গেছে? হ্যাঁ এই যে এখানে কার্সরটা রাখবেন যেখানে আপনি নামাবেন মোট সংখ্যাটা, যেমন এখানে আপনি লিখে দিলেন টোটাল, টোটাল লিখে ইকুয়াল টু দিলেন, চলে আসলেন এখানে। এখন এই যে এখানে অটো সামে ক্লিক করবেন, সে টোটালটা নিয়ে নিবে, এন্টার দিলে চলে আসবে। আর এখানে সূত্রটাকে আপনি কপি তো করতেই পারেন, এখানে টান দেন, টান দিলেই বাকিগুলিও চলে আসবে। ঠিক আছে? এই সবগুলির মধ্যে কি সামের সূত্র বসে গেছে। ক্লিয়ার? পরের যে বিষয়টা সেটা হলো ফাইন্ড আউট স্পেসিফিক অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণকে কিভাবে খুঁজে বের করতে হয়। এটাও স্যালারি শিটের অংশ, উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। এই কাজটা আপনি বিভিন্ন ক্ষেত্রে করতে পারেন। আপনার প্রতিষ্ঠান যদি অনেক পণ্য কিনে, ঠিক আছে, অনেকগুলো পণ্য সে কিনছে, প্রত্যেকটা পণ্য সে 10টা আইটেম বা 20টা আইটেম করে কিনছে, ঠিক আছে, 20টা করে কিনছে, প্রত্যেকটা পণ্য 20টা করে কিনছে, মনে করেন 5,000, 6,000, 7,000, 8,000 এরকম দামের পণ্য। এখন 5,000 টাকা দামের পণ্য কোনগুলো আপনার ইনভয়েসের মধ্যে বা চালানের মধ্যে বা মানি মেমোর মধ্যে তো থাকবে, থাকবে না? পণ্যের নাম দিয়ে থাকবে না? এখন ওই পণ্যগুলিকে আপনি আলাদা করবেন, ওই পণ্যগুলিকে আলাদা করবেন। তো এখানে এই যে আপনি হাজার হাজার পণ্য থেকে কিভাবে সেই পণ্যগুলিকে আলাদা করবেন, হাজার হাজার শ্রমিক থেকে নির্দিষ্ট বেতনের শ্রমিককে কিভাবে আপনি আলাদা করবেন, ঠিক আছে? এই হিসাবের মধ্যে আপনার স্যালারি শিটের জন্য চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে আপনার গেটের দারোয়ান পর্যন্ত সবার নাম এখানে থাকবে, এই লিস্টের মধ্যে কি সবার নাম থাকবে, ঠিক আছে? এখানে 3টা অংশ আছে, এই কাজটা করতে গেলে 3টা অংশ সম্পর্কে ধারণা রাখতে হয়। একটা হলো লিস্ট রেঞ্জ, একটা কি লিস্ট রেঞ্জ, যেখানে লিস্ট তৈরি হয়, যেখানে লিস্ট তৈরি হবে। এই নেম শব্দ থেকে শুরু করে লাস্ট বেসিক পর্যন্ত এটা হলো লিস্ট। এটা কি লিস্ট, নেম শব্দ থেকে শুরু করে, এই যে নাম থেকে শুরু করা যাবে না, যেখানে নাম শব্দটা লেখা হয়েছে এখান থেকে শুরু হবে। যেমন এখানে নেম লেখা হয়েছে, আপনি নিচে আপনার নাম লেখা আছে, ব্যক্তির নাম থেকে শুরু হবে না, শুরু হবে নাম শব্দটা যেখানে লেখা আছে নেম, এখান থেকে শুরু করে বেসিকের লাস্ট পর্যন্ত, এটা হলো লিস্ট রেঞ্জ একটা অংশ। ক্রিটেরিয়া রেঞ্জ এই দুইটা অংশ, বেসিক, দ্বিতীয় বেসিক এবং নির্দিষ্ট পরিমাণ যেটা আপনি খুঁজতে চান, এটা হলো ক্রিটেরিয়া রেঞ্জ। তৃতীয় অংশ হলো কপি টু রেঞ্জ, পরবর্তী নেম এবং বেসিক যেখানে বের হবে, এই 3টা অংশ। তো এখন এখানে দেখেন 7,000 টাকা বের করা আছে, EFIK মাঝে মাঝে আসছে না? ই কোথায়, এফ কোথায়, আই কোথায়, কে কোথায়, মাঝে মাঝে থেকে আসছে না? কিভাবে আসছে দেখেন। এখন আমি মনে করেন 5,000 টাকা বের করব, শ্রমিকদের মধ্যে চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদেরকে বেতন আগে দেওয়া হয়। এখন তাদের বেতন মনে করেন তারা আছে 1500 জন, ঠিক আছে, হেল্পার এবং অপারেটর আছে 1500 জন, তাদের বেতনটা আপনি আগে দিয়ে দিবেন। এখন তাদের নামের তালিকা আপনি আগে করবেন। যেমন হেল্পারদের বেতন মনে করেন 5,000 টাকা, উদাহরণস্বরূপ 5,000 টাকা। এখন আপনি এখানে 5,000 টাকা লিখলেন, এখানে যত হেল্পার আছে সব হেল্পারদের নামের এখানে একটা তালিকা চলে আসবে। এরপরে আপনি এখানে মোট নামাবেন, মোট কত টাকা তাদেরকে দিতে হবে, ওই টাকার একটা চেক ব্যাংকে নিয়ে যাবেন, যার যার নামে এই টাকাগুলি জমা হয়ে যাবে। বুঝা গেছে না? বুঝেন না এখনো? বুঝছেন? একটা দেখেন, এই 5,000 টাকা এখানে লিখলাম, এই 5,000 টাকা লেখার পরে এখানে আগে কত ছিল, 7,000 ছিল, এই 7,000-এর সাথে এখানে মিল আছে না? কিন্তু এখানে আমি 5,000 লিখছি, এগুলির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনটা আমাদের করতে হবে কিভাবে দেখেন।
এই যে দেখেন আমাদের এখানে কার্সরটা রাখার পরে যে যেটা আমরা লিখছি এখানে আমাদের কার্সরটা রাখতে হবে, অ্যাডভান্স ফিল্টারে যেতে হবে। দেখেন এই অ্যাডভান্স ফিল্টারে গেলে আমাদের এখানে একটা রেঞ্জ দেখাবে, ওই রেঞ্জে আমাদের যেতে হবে। এই যে দেখেন, তাহলে এখানে আমাদের শুরু হয়েছে। এই দেখেন এখানে কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করতে হবে। লিস্ট রেঞ্জ কতটুকু হবে, এই লিস্ট রেঞ্জটা আমরা এখানে মুছে দিই, এগুলো সবগুলো মুছে দিই আগে। দেখেন লিস্ট রেঞ্জের মধ্যে আমরা লিখে দিব লিস্ট রেঞ্জ। নেম শব্দ থেকে যদি শুরু হয় তাহলে এখানে নেম শব্দটার সেল নাম্বার কত হবে, A22 কত হবে, A22 ইস টু বেসিকের লাস্ট সেল নাম্বার হলো B34 লিখলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ নির্দিষ্ট পরিমাণটা যেখানে লেখা হয়েছে, যেখানে ক্রিয়েট করা হয়েছে, সেটা হলো যে বেসিক শব্দটার সেল নাম্বার C22 ইস টু C23। C23 কপি টু যেখানে বের হবে, যেখানে বের হবে এই যে এই দুইটার সেল নাম্বার দিতে হবে। এই নেম শব্দটার সেল নাম্বার D22 ইস টু E22। বিষয়টা বুঝতে পারছেন? এখানে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে লিখলাম 5000 টাকা। এই 5000 টাকা বের হবে আমাদের লিস্ট থেকে। এই লিস্ট থেকে এটাকে খুঁজে বের করে কপি টু রেঞ্জের মধ্যে আমাদের দেখাই দেবে। তাহলে এখন আমাদের এখানে সেল নাম্বার সব লেখা হয়ে যাওয়ার পর ওকে করলে দেখেন এই যে এখানে এখন 5000 চলে আসছে। দেখেন 5000 কার কার আছে, জের মধ্যে 5000 আছে, জির মধ্যে আছে, বির মধ্যে আছে, এর মধ্যে আছে। বুঝা গেছে? এখন এখানে অটো সাউন্ডের যোগ সূত্র দিয়ে বাস আপনি এখানে এখন মোট নামা দেন। তাদের 20000 টাকার একটা চেক হবে, ঠিক আছে, বা 2 লাখ টাকার চেক হবে, বা 20 লাখ টাকার চেক হবে। বুঝা গেছে? আবার যদি মনে করেন আপনি এখানে, আমি কিন্তু এখানে সূত্র দিয়ে রাখছি, এখানে কি সূত্র দিয়ে রাখছে, এখানে দেওয়া আছে। এখানে দেখেন এখন আমি বের করব মনে করেন 6000 টাকা। কিচ্ছু করা লাগবে না, আপনার সব সেল নাম্বার তো লেখাই আছে। ডাটায় যাবেন, অ্যাডভান্স ফিল্টার, কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করবেন, এখানে সব লেখা আছে, ওকে দেন। এই যে 6000 চলে আসছে, আসছে না? বুঝা গেছে? বুঝেন নাই? এখন লিস্টের মধ্যে মনে করেন একটু পরিবর্তন হয়েছে। কি ধরনের পরিবর্তন? কোন এক শ্রমিক চলে গেছে, অথবা শ্রমিক আরো নতুন আসছে, তাহলে লিস্ট রেঞ্জের মধ্যে পরিবর্তন হলো না? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে চলে গেছে, তাহলে লিস্ট রেঞ্জের মধ্যে যদি পরিবর্তন হয়, তো এখানে আমি 7000 টাকা যদি বের করতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে একটু খেয়াল করেন। এটা একটু পরিবর্তন দেখেন, লিস্ট রেঞ্জের মধ্যে কিন্তু এই যে এই সেল পর্যন্ত ধরে রাখছে, তো এই সেলটা আমাদের বাদ দিতে হবে। শুধু পরিবর্তন হবে বেসিকের লাস্ট সেল নাম্বারটা, সব ঠিক থাকবে। 34 ছিল, এখানে 33 হবে, আর কোনো পরিবর্তন নাই। ওকে, বুঝা গেছে? এখন আপনি আবার অ্যাডভান্স ফিল্টারে যা দেখেন এই যে এই পর্যন্ত সেল নাম্বার নিয়ে রাখছে। ক্লিয়ার না? বুঝেন নাই? বুঝা গেছে? আজকে তাহলে এই দুইটাই প্র্যাকটিস করেন। আগামী ক্লাসে আমরা প্রফিট অফ 1 ইয়ার, মোর ইয়ার আলোচনা করব। এর পাশাপাশি ট্যাক্সের অর্থাৎ ইফ ফাংশনের বিষয়ে আলোচনা করব।